বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখানে আছো সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আর এই কোভিড-19 চলাকালীন সময় তোমরা সবাই সকলে বাসায় অবস্থান করবে, তোমাদের সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাই স্বাস্থ্য সচেতন থাকবে আর নিয়মিত বাসায় বসে পড়াশোনা করবে। তোমাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা করতেই হবে। যেহেতু তোমরা প্রতিষ্ঠানে এসে তোমরা ক্লাস করতে পারতেছো না, অবশ্যই তোমাদের যে গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমরা ফলো করবে এবং এগুলো থেকে আশা করি তোমরা উপকৃত হবে। বাসায় বসে শিখতে চেষ্টা করবে এবং প্রতিদিনই একটু একটু করে পড়াশোনা করতে চেষ্টা করবে। আশা করি তোমরা আরও ভালো করতে পারবে। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অর্থাৎ এই বই থেকে পঞ্চম অধ্যায় আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে কিছু আলোচনা করছিলাম, আর তারই ধারাবাহিকতায় আজকেও কিছু টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। ওকে, আমরা ক্লাসটি শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সি প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উপাদান এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামে এক্সপ্রেশন ইতিপূর্বে আলোচনা করছিলাম, কিন্তু আমরা আজকেও একটু আলোচনা করে নিই এক্সপ্রেশনটা কি। এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি? এক্সপ্রেশনটা হচ্ছে যে সি প্রোগ্রামে আমরা যখন বিভিন্ন ধরনের অপারেটর, অপারেন্ড এবং বিভিন্ন কনস্ট্যান্টগুলোকে সামঞ্জস্যপূর্ণভাবে সাজিয়ে প্রকাশ করাকে আমরা কি বলছিলাম? এক্সপ্রেশন বলছিলাম। এবং আমরা গত ক্লাসও এ দিয়ে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছিলাম। আজকে আমরা দেখব কিভাবে এই সি প্রোগ্রামে এক্সপ্রেশনগুলো লেখা হয়, অর্থাৎ গাণিতিক এক্সপ্রেশন কীরকম আর সি প্রোগ্রামে সেই এক্সপ্রেশনগুলো কিভাবে আমরা ব্যবহার করি সেটা আমি এখন দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। ফার্স্ট টাইম বলে দিতে চাই, আমরা এখন একটা গাণিতিক সূত্র অর্থাৎ বীজগাণিতিক সূত্র নিব, সেটা হচ্ছে যে a + b হোল স্কয়ার। এই সূত্রটি সবাই আমরা জানি, আমরা জেনারেল ম্যাথে পড়ে আসছি। অর্থাৎ এটাকে সি প্রোগ্রামে কিভাবে লেখা হয় সেটা আমরা এখন একটু দেখে নিব। তাহলে আমি এখানে লিখি গাণিতিক এক্সপ্রেশন, আমরা এটাকে লিখব a + b হোল স্কয়ার। এটা হচ্ছে যে আমার সি প্রোগ্রামে। এটা কিভাবে লিখব সেটা আমি এখন দেখাচ্ছি। সি প্রোগ্রামে লিখতে হলে প্রথমে কি, এখানে a + b কয়টা আছে? দুইটা আছে। তাহলে লিখব যে a + b, এখানে জাস্ট শুধু এই স্টার সাইন অর্থাৎ এটাকে ইনটু সাইন হিসাবে বলা হয়, ইনটু, এরপরে আবার লিখব যে a + b, অর্থাৎ এভাবে আমরা এটা লিখতে পারি। তাহলে আরও কয়েকটি সূত্র আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সেই এক্সপ্রেশনগুলোকে সি প্রোগ্রামে আমরা প্রকাশ করব। 1 নম্বর। 2 নম্বরে আরেকটা সূত্র আমি লিখতে পারি a² + b²। এই সূত্রটাকে কিভাবে আমরা গাণিতিক এক্সপ্রেশনে কিভাবে আমরা সি প্রোগ্রাম এক্সপ্রেশনে রূপান্তরিত করব। তাহলে আমরা একটু দেখি। প্রথমে এখানে a কয়টা আছে? দুইটা। তাহলে এটাকে লিখব a × a প্লাস আবার b × b। একদম খুব ইজি। এভাবে আমরা এক্সপ্রেশনগুলো প্রকাশ করে থাকি। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে যতগুলো আমরা এই গাণিতিক সূত্রগুলোকে এভাবে সি প্রোগ্রামের এক্সপ্রেশন হিসেবে আমরা সেটা প্রকাশ করব এবং বিভিন্ন ধরনের প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো এভাবে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে যে কিওয়ার্ড। আমরা সি প্রোগ্রামে কতগুলো শব্দ বা কতগুলো ওয়ার্ড ইউজ করে থাকি, যেই ওয়ার্ডগুলো আমাদের যে বর্তমান যে ওয়ার্ড মিনিং রয়েছে সেই ওয়ার্ড মিনিংয়ের সাথে মিল নেই। অর্থাৎ সি প্রোগ্রামে কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করা হয় যেগুলো তার সি প্রোগ্রামে নিজস্ব ওয়ার্ড অর্থাৎ নিজের ক্ষেত্রেই সেটি ব্যবহার করে, নিজের অর্থপূর্ণ করে, অর্থাৎ তার স্ট্রাকচারটি আলাদা হয়ে থাকে। তাহলে সি প্রোগ্রামে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে যেগুলোকে কিওয়ার্ড বলা হয়ে থাকে। এগুলো প্রচলিত অর্থের সাথে কোনো মিল নেই, আমরা এটা বলতে পারি ডিরেক্টলি। এখন এই ধরনের কিওয়ার্ডগুলো কি? তাহলে আমরা প্রথমে আসবো যে ইন্ট, যে ইন্ট, INT ইন্ট। এই ইন্টটা হচ্ছে যে একটি কিওয়ার্ড বলতে পারি। এরপর হচ্ছে যে আমরা সার,
CHR চার, এটাকে বলতে পারি একটা কিওয়ার্ড। এরপরে আমরা বলতে পারি ডাবল, DOUBLE ডাবল, ডাবল। এরপরে আমরা বলতে পারি এখানে প্লট, FLOAT প্লট। হ্যাঁ, আরও কিওয়ার্ডগুলো আমরা বলতে পারি যে লং, LONG লং। এরপরে হচ্ছে যে অটো, AUTO অটো। এরপরে হচ্ছে যে আমরা ডু, এরপরে হোয়াইল, এরপরে হচ্ছে ফর। এরপরে আমরা আরও লিখতে পারি যে ইফ, এরপরে লিখতে পারি ইলস। এগুলো হচ্ছে যে আমরা সি প্রোগ্রামের কিওয়ার্ড বলতে পারি। আর আরও এরকমভাবে সি প্রোগ্রামে 32টি কিওয়ার্ড রয়েছে, অর্থাৎ সি প্রোগ্রামে 32টি কিওয়ার্ড ব্যবহার করে সি প্রোগ্রাম করা হয়ে থাকে। আর এই কিওয়ার্ডগুলো আমাদের প্রচলিত অর্থের সাথে কোনো মিল নেই, আমরা এটা বলতে পারি। আর এখানে আমি কয়েকটি কিওয়ার্ড দেখিয়ে দিলাম, আশা করি কিওয়ার্ড সম্পর্কে তোমাদের আইডিয়া হলো। আর এই কিওয়ার্ডগুলো লিখতে হলে কখনো এগুলোকে বড় হাতের অক্ষরে লেখা যাবে না, এক। দ্বিতীয়তে এগুলো লেখার সময় কোনো স্পেস দেওয়া যাবে না। যেমন আমরা যদি এখানে হোয়াইল লিখি, WHI, এখানে যদি স্পেস দিয়ে এখানে এল লিখি, এখানে যদি স্পেস দিই তাহলে এটা কিওয়ার্ড হবে না। LE যদি স্পেস দিয়ে এভাবে লিখি তাহলে এটা কিওয়ার্ড হবে না। অর্থাৎ এগুলোকে একসাথে লিখতে হবে, একাত্র করে লিখতে হবে। আর স্মল লেটারে লিখতে হবে, যেহেতু সি প্রোগ্রাম একটি কেস সেন্সিটিভ, এই জন্য এটাকে স্মল লেটারে লিখতে হবে। আশা করি তোমরা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া লাভ করছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্টেটমেন্ট অর্থাৎ আরেকটি টপিক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। স্টেটমেন্ট কি? স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা সি প্রোগ্রামে যেমন ফাংশন ইউজ করছি, এখন এইসব ফাংশনের শেষে যখনই আমরা একটা সাইন ব্যবহার করি, যেমন এটাকে দেখতে এরকম, আর এই সাইনটাকে আমরা বলি যে সেমিক্লোন, অর্থাৎ এই সেমিক্লোন সাইনটাকে আমরা বলতে পারি যে স্টেটমেন্ট। আর এটি কখনো আমরা কোনো ফাংশনের শেষে বা কোনো এক্সপ্রেশনের শেষে এটা আমরা লিখে থাকি। অতএব আমরা এই স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে ইনপুট স্টেটমেন্ট আর একটা হচ্ছে যে আউটপুট স্টেটমেন্ট। এখন ইনপুট স্টেটমেন্টগুলো কী ধরনের হতে পারে আর আউটপুট স্টেটমেন্টগুলো কী ধরনের হতে পারে, এটা আমরা এখন একটু দেখব। যে ইনপুট স্টেটমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট হচ্ছে দুই প্রকার, আমরা বলতে পারি স্টেটমেন্ট অর্থাৎ টু টাইপ। একটা হচ্ছে যে ইনপুট স্টেটমেন্ট, দুই নম্বরটা হচ্ছে যে আউটপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্ট এবং আউটপুট স্টেটমেন্ট আমরা জানলাম। এখন ইনপুট স্টেটমেন্টগুলো কি আর আউটপুট স্টেটমেন্টগুলো কি, এটা আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারবো। যেমন আমরা ইনপুট স্টেটমেন্টগুলো আমরা বলতে পারি যে যেগুলো দিয়ে আমরা ইনপুট নিয়ে থাকি সি প্রোগ্রামে, আর এগুলো হচ্ছে যে ইনপুট স্টেটমেন্ট। যেমন আমরা আউটপুট স্টেটমেন্টগুলো রয়েছে, এখন এগুলোর এক্সাম্পলগুলো আমরা দেখবো যে ইনপুট স্টেটমেন্টগুলো কি আর আউটপুট স্টেটমেন্টগুলো কি। ইনপুট স্টেটমেন্ট সাধারণত আমরা যেই স্ক্যানএফ ফাংশন সেটাকে আমরা ইনপুট স্টেটমেন্ট হিসেবে বলতে পারি, কারণ আমরা যদি সি প্রোগ্রামে কোনো সংখ্যা বা কোনো নাম্বার যদি আমরা ইউজার থেকে চেয়ে থাকি তখন আমরা স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করে থাকি। অতএব আমরা এটা বলতে পারি যে এটা একটা ইনপুট স্টেটমেন্ট। SCANF স্ক্যানএফ একটা ইনপুট স্টেটমেন্ট। এরপরে হচ্ছে যে গ্রেড একটা ইনপুট স্টেটমেন্ট, গেটস। এরপরে হচ্ছে যে গেটস আর একটা ইনপুট স্টেটমেন্ট বলতে পারি। এই ধরনের স্টেটমেন্টগুলোকে বলতে পারি যে আমরা ইনপুট স্টেটমেন্ট। আর সেমভাবে আউটপুট স্টেটমেন্টগুলো আমরা দেখব। যেমন আউটপুট স্টেটমেন্ট অর্থাৎ কোনো কিছু, কোনো ফল প্রকাশ করার জন্য, কোনো কিছু পাবলিশ করার জন্য, কোনো কিছু দেখানোর জন্য, শো করানোর জন্য আমরা যে স্টেটমেন্টটি ব্যবহার করি সেটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। এখন আউটপুট স্টেটমেন্টটা কী হতে পারে সেটা আমরা দেখব। আমরা সবাই জানি যে প্রিন্টএফ নামে একটা ফাংশন আমরা সি প্রোগ্রামে ব্যবহার করে থাকি, আর এই প্রিন্টএফ ফাংশনটি হচ্ছে যে একটি আউটপুট স্টেটমেন্ট। অতএব আমরা লিখতে পারি যে প্রিন্টএফ ফাংশন। এরপরে আরও কয়েকটা রয়েছে, যেমন ফুডস, ফুডস এটা। এরপরে আরেকটা রয়েছে ফুডসার,
অতএব এই ধরনের স্টেটমেন্টগুলোকে আমরা বলতে পারি যে আউটপুট স্টেটমেন্ট। পুট, পুটচার, আর এই স্টেটমেন্টগুলো হচ্ছে যে আমাদের আউটপুট স্টেটমেন্ট। আশা করি তোমরা এই স্টেটমেন্ট সম্পর্কে একটু আইডিয়া লাভ করছো। এরপরে আমরা জানবো যে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট কি সেই সম্পর্কে আমরা আইডিয়া লাভ করব। আচ্ছা, কন্ট্রোল স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা সি প্রোগ্রামে করার জন্য, অর্থাৎ কোনো কিছু কন্ট্রোল করার জন্য যেই ধরনের স্টেটমেন্ট ইউজ করে থাকি তাদেরকে বলা হচ্ছে যে কন্ট্রোল স্টেটমেন্ট। আর এই কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কন্ডিশনাল আর একটা হচ্ছে লুপ। কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে যে লুপ স্টেটমেন্ট। এখন কন্ডিশনাল স্টেটমেন্ট কি আবার লুপ স্টেটমেন্ট কি, তাহলে আমরা এখন জানতেছি কন্ট্রোল স্টেটমেন্ট। এখানে লিখে দিই কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল, PROL, কন্ট্রোল। কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট। এখন এই কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে যে আমাদের কন্ডিশনাল, CONDITIONAL, কন্ডিশনাল স্টেটমেন্ট, STATEMENT স্টেটমেন্ট। দুই নম্বরে হচ্ছে যে আমাদের লুপ স্টেটমেন্ট, LOOP, লুপ স্টেটমেন্ট, STATEMENT স্টেটমেন্ট। অর্থাৎ আমরা কন্ট্রোল স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে লুপ স্টেটমেন্ট। এখন আমরা সেমভাবে জানবো যে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি সেগুলো দেখবো এবং লুপ স্টেটমেন্টগুলো কি সেটা আমরা এখন দেখব। এখন এই কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে যে কোনো কন্ডিশন থাকবে। আমরা সি প্রোগ্রামে যখন কোনো কন্ডিশন ইউজ করি তখন সেটাকে আমরা বলতে পারি যে কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন এই কন্ডিশনগুলো হচ্ছে যেমন ইফ, এরপর হচ্ছে যে যখন আমরা ইফ ফাংশনটি ব্যবহার করি এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা এটা বলতে পারি। এরপর হচ্ছে যে ইলস স্টেটমেন্ট, এরপর হচ্ছে ইলস ইফ। এখন এই ধরনের স্টেটমেন্টগুলোকে আমরা বলতে পারি যে কন্ডিশনাল স্টেটমেন্ট। আর এই স্টেটমেন্টগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি, যেমন ট্রু আর ফলস, অর্থাৎ সত্য এবং মিথ্যা আমরা সেটা দ্বারা প্রকাশ করতে পারি, হ্যাঁ এবং না সেটা আমরা প্রকাশ করতে পারি এই কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে। তাহলে আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারি কিভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা ইউজ করে থাকি। হ্যাঁ, সি প্রোগ্রামে যদি বলা হলো যে দুইটি সংখ্যা মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা প্রিন্ট আপ করে দেখাও, বা তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা প্রিন্ট আপ করে দেখাও, তাহলে সেটা আমরা কিভাবে দেখাবো। আর যে সেই জন্য আমরা যে স্টেটমেন্টটি ইউজ করে থাকবো সেটা হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্টটি আমরা ইউজ করে থাকবো। তাহলে আমরা এখন সেটা একটু লক্ষ্য করি কিভাবে সেটা আমরা ব্যবহার করি। সি বা এরকম একটা সি প্রোগ্রাম আমরা এখন লিখব স্টেটমেন্ট দিয়ে, কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে একটা সি প্রোগ্রাম লিখব। অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে যখন আমরা সি প্রোগ্রাম লিখবো একটু খেয়াল করি। প্রথমে আমাদের সি প্রোগ্রাম লিখতে হলে আমাদের ধারাবাহিকভাবে যেভাবে আমরা লিখি ইনক্লুড, INCLUDE, ইনক্লুড, এরপর হচ্ছে যে stdio.h, তারপর হচ্ছে মেইন ফাংশন, তারপর হচ্ছে আমাদের লুপ চালনা করব এবং আমরা ইন্টিজার ডাটা টাইপ ডিক্লেয়ার করব এবং কিছু ভ্যালু নিব A, B, C এবং ভ্যালুগুলোর সাথে পরে সেমিকোলন দিয়ে দেবো এবং এগুলো কমা ইউজ করে দেব। এখন আমরা এই যে ইফ স্টেটমেন্টটি ব্যবহার করব। এখানে ইফ একটা কন্ডিশন দিলাম। এখন এইটা কন্ডিশনটা হবে যে এরকম, এখানে যদি তিনটা সংখ্যা দেওয়া আছে 40, এরপর হচ্ছে 42 এবং 43, এই তিনটি সংখ্যার মধ্যে আমরা ধরে নেব যে A, B, C সমান হচ্ছে যে এই তিনটি সংখ্যা। এখন এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট সেগুলোকে পাবলিশ করার জন্য, মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটাকে দেখানোর জন্য আমরা এখন এই স্টেটমেন্টগুলো ব্যবহার করব। এর জন্য আমাদের ইফ নিব, তারপরে আমরা এখানে লিখে দিব যে দুইটা পাঁচ ব্র্যাকেট দিব, তারপরে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, A এবং B এর মধ্যে কম্পেয়ার করব। তাহলে A বড় না B বড় এটা আমরা দেখাবো। A গ্রেটার দ্যান B, A গ্রেটার দ্যান B লিখব, তারপরে আবার এখানে ব্র্যাকেট ক্লোজ করব এবং এখানে যুক্ত করার জন্য দুটা সাইন নেব, সেটা হচ্ছে যে অ্যান্ড সাইন।
এই দুটো অ্যান্ড সাইন দিতে হবে। তারপরে আমরা দিব যে এখানে সেমভাবে লিখব যে এ গ্রেটার দ্যান সি, মানে একবার এর সাথে বি চেক করবে, আবার কন্ডিশনটা এর সাথে সি চেক করবে, তারপরে আমরা স্টেটমেন্টটা ক্লোজ করব। এখন আমরা এখানে লিখব যে প্রিন্ট করব, অর্থাৎ এখানে লিখব যে প্রিন্টআপ লিখে এখানে আমরা লিখব ইনভার্টেড কমার মধ্যে লিখব প্রিন্ট দ্য ভ্যালু %d, এরপর আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে লিখব যে এ, মানে এর মানটা বড় হলে ট্রু হলে এর মানটা এখানে আমরা পাবলিশ করব। তারপরে আমরা এখানে স্টেটমেন্টটি ক্লোজ করব। এরপরে আমরা লিখব যে ইলস ইফ ইলস, এরপরে লিখব ইলস ইফ লিখে সেমভাবে আমরা আরেকটা কন্ডিশন দিব। এখন আমরা দিব যে বি নিয়ে কাজ করব, বি আর সি, অর্থাৎ এখানে বি গ্রেটার দ্যান সি, এই দুটোর মধ্যে চেক করবে বি বড় না সি বড়। এরপরে আবার অ্যাড করে দেওয়ার জন্য এখানে আমরা লিখব যে বি গ্রেটার দ্যান এ। এভাবে আমরা বাক্যটি ক্লোজ করব। এরপরে ইলস ইফের পরে আমরা আবার আরেকটা প্রিন্টআপ ফাংশন নিব, এখানে PRINT প্রিন্টআপ ফাংশন লিখব। প্রিন্টআপ ফাংশন লেখার পরে এখানে আমরা লিখে প্রিন্ট করব ইনভার্টেড কমার মধ্যে প্রিন্ট দ্য ভ্যালু %d, বি এর মান এখানে প্রিন্ট করব, কমা বি, এরপর আমরা সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যখন এই কন্ডিশনটা ফুলফিল করবে তখন বি এর মান প্রিন্ট করবে, যখন এই কন্ডিশনটা ফুলফিল করবে তখন এর মান প্রিন্ট করবে। এখন এরপরে লাস্ট এই দুটা কন্ডিশন ফিল আপ হওয়ার পরে থাকে শুধু একটা সংখ্যা, শুধু বড় সংখ্যাটা থাকবে সি, সেটা আমরা এখন এখানে লিখব প্রিন্টআপ লিখে দিব। এখানে আবার ইলস ফাংশনটা লিখতে হবে, ইলস লিখে আমরা এখানে লিখব যে প্রিন্ট ইনভার্টেড কমার মধ্যে প্রিন্ট দ্য ভ্যালু লার্জ নাম্বার, প্রিন্ট দ্য ভ্যালু লার্জ নাম্বার %d, তারপর লিখব যে এখানে সি, অর্থাৎ এখানে সি এর মানটা আমরা প্রিন্ট করব, সি এর মানটা বড়। এরপরে আমাদের এই প্রোগ্রামটি ক্লোজ করে দিব। এভাবে আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে এখানে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টগুলো কী কী। কোনো ভ্যালুকে অ্যাসাইন করার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো মান রাখবো সেটা হচ্ছে অ্যাসাইন করব, অর্থাৎ সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অর্থাৎ আমরা এখন একটা এক্সাম্পল দিলে সেটা ভালোভাবে বুঝতে পারবো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টগুলো কীরকম হতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ASSIGN assign MENT অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা হচ্ছে যে এইরকম, মানে আমরা লিখতে পারি যে একটা ভেরিয়েবল সমান ভেরিয়েবলের মানটা এখানে লিখব, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলতে পারি। নাম 1 সমান নাম 1, এরপর হচ্ছে যে নাম 1 ইকুয়াল টু এখানে লিখতে পারি যে 42, এই ধরনের। অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো
মান রাখাকে, সেই মানটা রাখাকেই বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, বা এভাবে লিখতে পারি যেমন a ইকুয়াল টু a প্লাস বি, এটাও বলতে পারি, বা এখানে লিখতে পারি যে c প্লাস বি ইত্যাদি ইত্যাদি। আর এগুলো হচ্ছে যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো মান রাখবো, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আর এটা এক্সাম্পল হিসাবে আমরা একটা অঙ্ক করতে পারি। যেমন তোমাকে বলা হলো যে তুমি a এবং b এই দুটি সংখ্যা যোগ করো, অর্থাৎ a এর মান সমান সমান তোমাকে দেওয়া আছে 5 আর b এর মান দেওয়া আছে সমান সমান 6। এখন তুমি অঙ্কটি করো, দুটি মান দেওয়া আছে a এবং b যোগ করে দেখো। আর এটা কিভাবে আমরা সি প্রোগ্রামে করব, কিভাবে অ্যাসাইন করে সি প্রোগ্রামটি করব সেটা আমরা দেখব। অর্থাৎ এখানে আমরা লিখব হ্যাশ include studio.h, এরপর লিখব মেইন ফাংশন, তারপরে আমরা স্টেটমেন্টটি শুরু করব। এখানে আমরা প্রথমে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিব এবং ভেরিয়েবল টাইপটাও ডিক্লেয়ার করে দিব। ভেরিয়েবলের টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ, যেহেতু নাম্বার টাইপ লিখব যে ইন্টিজার। এরপরে আমরা এখানে লিখব যে a সমান সমান b, অর্থাৎ এখানে কমা দিয়ে লিখব যে আবার b ইকুয়াল টু 6, অর্থাৎ a ইকুয়াল টু 5 এবং b ইকুয়াল টু 6। এরপর কমা দিয়ে লিখব যে c, এখানে দিব যে, এরপরে আমরা সেমিকোলন শেষ করব, অর্থাৎ লাইনটা আমাদের ক্লোজ। এখন সিটা হচ্ছে আমাদের ফলাফল দিবে, আর a এর ভ্যালু অ্যাসাইন করে দিলাম, b এর ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি c ইকুয়াল টু a প্লাস b, c ইকুয়াল টু a প্লাস b, এবং এভাবে আমরা সেমিকোলন দিয়ে লাইনটি ক্লোজ করব। আর এখানে লিখব যে প্রিন্ট অ্যাপ লিখে এখানে ইনভার্টেড কমার মধ্যে দিব প্রিন্ট দ্য ভ্যালু % d, এরপর হচ্ছে ইনভার্টেড কমা, এখানে কমা দিয়ে লিখব সি, যেহেতু আমরা সি করতেছি। এরপর লিখবো যে রিটার্ন 0, কারণ আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। আর RETURN রিটার্ন, এরপর লিখবো যে 0। এটাকে আমরা বলতে পারি একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের এক্সাম্পল। আশা করি কীভাবে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কী বা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কীভাবে লেখা হয় তোমরা বুঝতে পারছো। অর্থাৎ কোনো ভেরিয়েবলের ভিতরে কোনো মান রাখাটাই হচ্ছে যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে আমরা বুঝবো এটাকে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করলো, অর্থাৎ 5 এর মধ্যে রইল 6, b এর মধ্যে রইল, এবং a প্লাস b এর মানটা c এর মধ্যে রইল। এরপর আমরা সিটা প্রকাশ করলাম। এটা হচ্ছে যে একটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আশা করি বুঝতে পারছো। ওকে, ইন্ট নাম এবং নাম পাইপ লিখলাম। লেখার পর আমরা এটাকে কি করব, জাস্ট প্রিন্টএফ ফাংশন লিখে দেই। প্রিন্টএফ লিখে দিয়ে জাস্ট এখানে লিখব যে দ্য ভ্যালু প্রিন্ট, %d, এরপর এখানে লিখব যে ইনভার্টেড কমা, এরপর কমা দিয়ে নাম, রিটার্ন 0। এখানে প্রোগ্রামটা ক্লোজ করার পরে আমরা অবশ্যই সেমিকোলন দিব, আর এখানেও আমরা সেমিকোলন দিব, অর্থাৎ কোনো অ্যারে ডিক্লেয়ার করার পরে সেটা সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। এটা সবসময় মনে রাখবো আমরা। তাহলে ইন্ট নাম, এরপর হচ্ছে নাম পাইপ, অর্থাৎ নাম সেটা আমাদের শুরু হবে 0 থেকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং 5 পর্যন্ত সেটা ধরে নেবে এভাবে, অর্থাৎ এই 0 থেকে 5 পর্যন্ত এই ঘরের ভিতরে রয়েছে, এটাই প্রকাশ করে এখানে। তাহলে এখানে প্রিন্ট করবে যে নাম 1 2 3 4 5 6 7, এটা পাবলিশ করবে। এখানে নামের ভ্যালুগুলো এখানে পাবলিশ করবে, প্রিন্ট আপ করে দেখাবে। আর এটাই হচ্ছে যে অ্যারে, অর্থাৎ অনেকগুলো ভেরিয়েবলকে প্রকাশ করার জন্য যে স্টেটমেন্ট ইউজ করি সেটা হচ্ছে অ্যারে স্টেটমেন্ট বা অ্যারে ফাংশন আমরা বলতে পারি। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল সি প্রোগ্রামিং দেখব। যেমন
তোমাকে বলা হলো যে একটা প্রবলেম দেওয়া হলো, প্রবলেমটা হচ্ছে এমন, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, অ্যালগরিদম, তোমাদেরকে প্রথমে অ্যালগরিদম লিখতে হবে। তারপরে তোমাদেরকে লিখতে হবে যে সেটার জন্য ফ্লো চার্ট লিখতে হবে, এটা বলতে পারে, তার জন্য বলতে পারে যে, তারপরে বলতে পারে যে সি প্রোগ্রাম করো, অর্থাৎ অ্যালগরিদম তৈরি করো, সি প্রোগ্রাম তৈরি করো এবং ফ্লো চার্ট তৈরি করো। এইগুলো বলে দিতে পারে, যে কোনো একটা প্রবলেম দিয়ে বলে দিতে পারে এগুলো লেখো। তাহলে প্রথমে আমরা অ্যালগরিদমটা কীরকম হবে সেটা দেখব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা তো অ্যালগরিদম করে আসছি যে ধারাবাহিকভাবে বর্ণনা করব প্রোগ্রামটাকে। যেমন স্টেপ 1 আমরা লিখব, এখানে স্টেপ 1-এ লিখব শুরু, এরপর হচ্ছে স্টেপ 2, স্টেপ 2-তে লিখব যে এখানে ইনপুট দ্য ভ্যালু, ইনপুট, এরপর হচ্ছে স্টেপ 3, এখানে লিখব যে প্রক্রিয়া, আর স্টেপ 4-এ লিখব যে ফলাফল বা প্রিন্টার, আর স্টেপ 5 লিখব যে শেষ। এটা বলতে পারি যে আমরা একটা অ্যালগরিদম। অর্থাৎ স্টেপ 1 শুরু, স্টেপ 2 ইনপুট, স্টেপ 3 হচ্ছে প্রক্রিয়া, স্টেপ 4 হচ্ছে ফলাফল এবং স্টেপ 5 হচ্ছে যে এটা শেষ। এটা হচ্ছে যে অ্যালগরিদম। এখন এটাকে আমরা চিত্রাকারে প্রকাশ করবো, সেটা হচ্ছে যে ফ্লো চার্ট। চিত্রাকারে কীভাবে প্রকাশ করব, প্রথমে এটা, এই জন্য লিখবো যে শুরু, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে এখানে লিখবো যে ইনপুট দেওয়ার জন্য এরকমভাবে সামান্তরিকের মতো নিব, সেটাকে লিখবো যে এখানে ইনপুট, তাহলে ইনপুট দ্য ভ্যালু, এখানে লিখবো যে ইনপুট, ইনপুট এ এবং বি দুইটা ভ্যালু নিব, এবং আরেকটা ভ্যালু নিব যে সি বা এ বি নিব, আবার সিও নিতে পারি, বা এরিয়া বলতে পারি, এখানে এরিয়া লিখে দেয়, এরিয়া। এরপরে আমরা এখানে লিখবো যে প্রক্রিয়া, প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে শুধু জাস্ট কী টাইপের হবে সেটা আমরা লিখবো। প্রক্রিয়ার জন্য এভাবে একটা বক্স নিতে হবে আয়তক্ষেত্রের মতো, আর এখানে প্রক্রিয়া এরিয়া ইকুয়াল টু সূত্রটা লিখে দেব, এরিয়া ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ধরলাম এ ইন্টু উচ্চতা ধরলাম বি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপরে আমরা লিখব যে এখানে প্রিন্ট, আর প্রিন্ট র্যাপ ফাংশন প্রকাশ করার জন্য সেই সামান্তরিকের মতো সাইনটা নিব, এখানে লিখব প্রিন্ট, প্রিন্ট, তারপরে আমরা এখানে আমাদের প্রোগ্রামটা শেষ করে দেব, এখানে লিখব শেষ। এটাই হচ্ছে যে ফ্লো চার্ট, এটাকে বলবো যে অ্যালগরিদম। এখানে লিখবো যে ফ্লো চার্ট, ফ্লো চার্ট, এটা হচ্ছে ফ্লো চার্ট, আর এটা হচ্ছে যে অ্যালগরিদম। এখন আমরা লিখবো যে সি প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামটা করার জন্য এখন আমরা সর্বশেষ লিখবো যে সি প্রোগ্রাম। তোমরা একটু লক্ষ্য করো সি প্রোগ্রামটা আমরা কীভাবে লিখব। সি প্রোগ্রামের প্রথমে আমরা লিখবো যে আগের মতো হ্যাশ ইনক্লুড দিব, এটা প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে হয়, হ্যাশ ইনক্লুড, এরপর লিখবো যে স্টুডিও ডট এস, তারপর লিখবো যে মেইন ফাংশন, তারপরে আমরা এখানে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে জাস্ট ইন্টিজার দিয়ে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিব, ইন্ট লিখে। ভেরিয়েবলগুলো হচ্ছে যে এ কমা বি কমা এরিয়া ডিক্লেয়ার করে, এরপরে সেমিকোলন দিয়ে সেটা ক্লোজ করব। এরপরে আমরা লিখব
এখন এটা লেখার জন্য আমরা এখানে লিখব যে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপরে আমরা এখানে সেমিকোলন দিব। এখন জাস্ট শুধু এখানে প্রিন্টএফ ফাংশনটা লিখব, প্রিন্টএফ লিখে এখানে ইনভার্টেড কমার মধ্যে লিখব প্রিন্ট ভ্যালু এরিয়া %d, এরপর এখানে ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপর কমা দিব, তারপর লিখব যে এরিয়া, যেহেতু এরিয়া আমরা পাবলিশ করতেছি, তারপর সেমিকোলন দিব, তারপর প্রোগ্রামটা আমরা ক্লোজ করে দিব। আর এটাই হচ্ছে যে আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম, অর্থাৎ এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই প্রোগ্রামটাকে আমরা এভাবে করতে পারি। আশা করি তোমরা প্রোগ্রামটা অবশ্যই বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, এবং ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বিদায় এখানে শেষ করছি। আশা করি তোমরা এই সি প্রোগ্রাম সম্পর্কে বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবে সি প্রোগ্রাম নিয়ে, তাহলে তোমরা সি প্রোগ্রামের সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবে, এবং বেশি করে করতে হবে এবং বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা ভালো করতে পারবে সি প্রোগ্রামে। আর এই সি প্রোগ্রামের অংশ থেকে অর্থাৎ 2টি করে কোশ্চেন হয়ে থাকে এখান থেকেই। তোমরা অবশ্যই এই পঞ্চম অধ্যায়ের উপরে একটু বেশি গুরুত্ব আরোপ করবা। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে চেষ্টা করবে আমার সাথে। কোনো অসুবিধা হলে সেটা আমি সলভ করে দিতে চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।